আসসালামু আলাইকুম। বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি চিন্তিয়া হক। শুরুতেই সংবাদ শিরোনাম। এফবিআই সহ আন্তর্জাতিক সংস্থার সঙ্গে বৈঠক করবে সরকার। এদিকে হাইকোর্টের রায়ে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়েছে বলছেন রুজবে। জানাবো গ্রেনেড হামলা মামলায় হাইকোর্টের রায় ন্যায় বিচারের প্রতিফলন বলছে বিএনপি। অন্তর্বর্তী সরকারের কাছে বিচার চাইলেন ছাত্রলীগের সাবেক সেক্রেটারি। এবং সর্বশেষ জানাবো আমরা বৈষম্য চাই না, আমরা সুবিচার চাই বলছেন ডক্টর শফিকুর। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। এফবিআই সহ আন্তর্জাতিক সংস্থার সঙ্গে বৈঠক করবে সরকার। আওয়ামী লীগ সরকারের আমলে পাচার হওয়া টাকা ফেরত আনতে আগামী 10 ডিসেম্বর থেকে এফবিআই সহ ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার সঙ্গে অন্তর্বর্তীকালীন সরকার বৈঠক করবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। বিগত সরকারের আমলে চোখের সামনে লুটপাট হলেও অনেকেই সেগুলোর বৈধতা দিয়েছেন বলেও উল্লেখ করেন তিনি। প্রতিবেদনটি প্রকাশের বিষয়ে শফিকুল আলম বলেন, অনৈতিক শ্বেতপত্র প্রণয়ন কমিটি সোমবার 2 ডিসেম্বর সংবাদ সম্মেলন করে তাদের প্রতিবেদন প্রকাশ করবে। প্রতিবেদনটি আওয়ামী লীগ সরকারের আমলে উন্নয়নের গল্পের ময়নাতদন্ত বলে উল্লেখ করেন তিনি। শফিকুল আলম বলেন, ময়নাতদন্তে ভয়াবহ চিত্র বেরিয়ে এসেছে। আমাদের চোখের সামনে দিয়ে লুটপাট চলেছে। লুটপাট তন্ত্র জারি হয়েছিল। দুর্ভাগ্যবশত আমাদের অনেকেই এটার বৈধতাও দিয়েছেন। বিলিয়ন বিলিয়ন ডলার বিদেশে পাচার হয়েছে। শ্বেতপত্রে আওয়ামী লীগ সরকারের দুর্নীতির চিত্রে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস আতঙ্কিত হয়েছেন বলে জানান প্রেস সচিব। তিনি বলেন, প্রধান উপদেষ্টা বলেছেন, এটা রক্তহীন করার মতো অবস্থা। বাংলাদেশের জনগণের ট্যাক্সের টাকা, এটা দেশের অনেক গরিব মানুষের টাকা এরা লুটপাট করেছে। লুটপাটকারী খুব বেশি নয়। জামিনে প্রেস সচিব বলেন, সেখানে রাজনৈতিক ব্যক্তি, আমলা, অলিগার্ক কিছু ব্যবসায়ী ছিলেন। তাদের যোগসাজশে এই টাকা পাচার হয়েছে, যার বৈধতা অনেক সাংবাদিক দিয়েছিল বলে উল্লেখ করেছেন শফিকুল আলম। পাচার করা টাকা ফেরত আনা সরকারের অন্যতম প্রতিশ্রুতি জানিয়ে প্রেস সচিব বলেন, টাকা যেভাবে হোক ফেরত আনার চেষ্টা করব। সেই অনুযায়ী 10 ডিসেম্বর থেকে অনেকগুলো কাজ শুরু হয়ে যাচ্ছে। এফবিআই সহ আন্তর্জাতিক যেসব প্রতিষ্ঠান কাজ করে তাদের সঙ্গে অনেক ধারণা বৈঠক হচ্ছে। কথা হবে, আমাদের পুরো ফোকাস থাকবে টাকাটা কিভাবে ফেরত আনা যায়। তবে টাকা তো চুরি করে নিয়ে গেছে, সেটা আগেই সন্ধান করতে হবে বলেও জানান। শফিকুল আলম বলেন, যারা চুরি হয়ে যাওয়া টাকা ফেরত আনা নিয়ে কাজ করে তাদের সঙ্গে কথা হবে। টাকা নেওয়া সহজ, কিন্তু ফেরত আনার বিষয়ে আইনি দিক দেখতে হয়। কোথাও টাকা চলে গেছে তা নিশ্চিত হতে হবে। এজন্য আন্তর্জাতিক বিষয়ত প্রতিষ্ঠান আছে, তাদের সঙ্গে বৈঠক হচ্ছে, পরামর্শ নিচ্ছে কিভাবে টাকা ফেরত আনা যায়। তিনি বলেন, টাকা ফেরত আনা কষ্টসাধ্য কাজ। এটা আমাদের সর্বোচ্চ অগ্রাধিকারের একটা। আমার বাসার পিয়ন 400 কোটি টাকার মালিক। আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা এমন বক্তব্য উল্লেখ করে প্রেস সচিব বলেন, তিনি অনেক বীরত্বের সঙ্গে বলেছিলেন তার পিয়নও 400 কোটি টাকার বানিয়েছে। শ্বেতপত্রে আরো কিছু নতুন তথ্য যোগ হবে জানিয়ে তিনি বলেন, অফিসিয়াল তথ্যের ভিত্তিতে প্রতিবেদন তৈরি করা হয়েছে। না হলে সত্যতা নিয়ে প্রশ্ন উঠবে। প্রতিবেদনে বাংলাদেশের মানুষের টাকা কিভাবে লুটপাট করা হয়েছে, সেগুলোকে কিভাবে ফোকলা করে দেওয়া হয়েছে তার পুরো চিত্রটা পাওয়া যাবে। দুর্নীতি দমন কমিশন খুব শীঘ্রই মনোনয়ন পাবে বলে জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব। তিনি বলেন, কমিশনের কমিশনারদের বাছাই করা হবে। কারা কারা চুরিতে জড়িত ছিলেন তা বের করতে হবে। তারা খুব দ্রুতই কাজ শুরু করবেন। মেগা প্রকল্পে বড় দুর্নীতি হয়েছে বলে জানান প্রেস সচিব। চট্টগ্রাম কর্ণফুলী নদীর তলদেশে নির্মিত টানেল উদাহরণ দিয়ে তিনি বলেন, পুরো প্রকল্পটাই করা হয়েছে সাইফুজ্জামান চৌধুরীর সাবেক ভূমিমন্ত্রী সংসদীয় এলাকায় যাওয়ার জন্য। এখানে উনি 450 কোটি টাকা দিয়ে প্রসাদ করে দেখেছেন, কিন্তু যাবেটাকে এখন মেইনটেনেন্স খরচ ওঠানো যাচ্ছে না। অথচ এই চুরিটা আমাদের চোখের সামনে হয়েছে। এটা নিয়ে গণমাধ্যমে অনেক লেখালেখি হয়েছে, বলতে গিয়ে মুখে ফেনা উঠিয়ে ফেলেছেন। তখন কেউ যদি ভালো অর্থনীতিবিদ বা ইঞ্জিনিয়ারের সঙ্গে কথা বললেন, কর্ণফুলী টানেল অর্থনৈতিক ভ্যালু জানতে পারতো। দ্রব্যমূল্যে মানুষের ক্রয় ক্ষমতা আনতে সরকার ধারাবাহিক বৈঠক করেছে বলে জানান প্রেস সচিব। 22,500 টাকা ছাপিয়ে ব্যাংকে সহায়তা দেওয়ার মূল্যস্ফীতিতে প্রভাব পড়বে কিনা এমন প্রশ্নে শফিকুল আলম বলেন, এতে বিন্দুমাত্র প্রভাব পড়বে না। আওয়ামী লীগ সরকার পতনের কয়েক মাস আগেও 60,000 কোটি টাকা ছাপিয়েছিল। ওই টাকা ছাপানোর মূল্য উদ্দেশ্য ছিল এস আলমকে টাকা পাচারে সাহায্য করা। সরকার কিছু ব্যাংকে সহায়তার জন্য টাকা ছাপিয়েছে জানিয়ে তিনি বলেন, এই টাকাটা চৌবাচ্চার পানির মতো, এক দিক দিয়ে আসছে, আরেক দিক দিয়ে বের হয়ে যাচ্ছে। ফলে বাজারে যে টাকা আছে তা সমান থাকছে। এতে অতিরিক্ত টাকার যোগান হবে না। বিধি মেনেই হয়েছে। আওয়ামী লীগ সরকার টাকা ছাপিয়েছিল এস আলমকে টাকা পাচারে সহায়তা করার জন্য। এটা দুর্বল ব্যাংকের সহায়তার জন্য। এতে মূল্যস্ফীতিতে প্রভাব পড়বে না। হাইকোর্টের রায়ে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়েছে বলছেন রুজবে।
বহুল আলোচিত 21 আগস্ট গ্রেনেড হামলা মামলায় রায় আজ ঘোষণা করা হয়েছে। এতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী লুৎফুজ্জামান বাবর সহ সব আসামিকে খালাস দিয়েছেন হাইকোর্ট। আর এই রায়ে সন্তোষ প্রকাশ করেছে বিএনপি। দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, তারেক রহমান ও বিএনপি অন্যান্য নেতাদের জোরপূর্বক রাষ্ট্রীয় শক্তি ব্যবহার করে সাজা দেওয়ার মানসিকতা ছিল আওয়ামী লীগ সরকার। তিনি আরো বলেন, ন্যায় বিচারের জন্য বিএনপি দীর্ঘদিনের আন্দোলনের প্রতিফলন হয়েছে। আজ সংবাদ সম্মেলনে রিজভী বলেন, শেখ হাসিনার পতন হজম করতে পারছে না ভারত সরকার। শেখ হাসিনার পতনে তাদের অন্তরে ভয়ঙ্কর অনলদহন অপপ্রচারে মেতেছে ভারতের ক্ষমতাসীন বিজেপি ও তার সহযোগীরা। ও ভারতের এই আচরণ বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ এবং স্বাধীনতা সার্বভৌমত্বের বিরুদ্ধে হুমকি। রিজভী বলেন, অতিমাত্রায় দাদাগিরি করা হলে ভারতের সঙ্গে তার প্রত্যেক প্রতিবেশীর সম্পর্ক তলানিতে। শুধু হাসিনার ঘাড়ে সাওয়ার হয়ে একাচ্ছত্র কর্তৃত্ব স্থাপন করেছিল বাংলাদেশের উপর। ভারত বাংলাদেশকে আশ্রিত রাজ্যের মতো বিবেচনা করত। সেই আশ্রিত রাজ্য হাত ফসকে গেছে। বিগত 15 বছর হাসিনাকে সামনে রেখে ভারত বাংলাদেশকে কার্যত দখল করে নেওয়ার চেষ্টা করছিল। তিনি বলেন, এখন বাংলাদেশকে আবার কিভাবে তাদের করতলে নেওয়া যায় সেই লক্ষ্যই তারা নীল নকশা করছে। ভারতের সরকার মনে করে বাংলাদেশকে অষ্টম সিস্টেমার হিসেবে অন্তর্ভুক্ত করা গেলে তাদের 7 সিস্টার্স নিরাপদ হবে। চাণক্য ভারত বংশগত ফ্যাসিস্ট হাসিনার পতন পালিয়ে ভারতে আশ্রয় নেওয়ার পর থেকে মোদী ও তার গদি মিডিয়া বহুমাত্রিক ষড়যন্ত্র এবং অপপ্রচার চালিয়ে আসছে। তারা চরম হতাশা আহাজারিতে নিমজ্জিত। তাদের আচরণ ক্রমশ স্পষ্টত অসুপ্রবেশী সুলভ, অস্বাভাবিক এবং একাদেশ দোষী। একজন স্বৈরাচারের পতন নিয়ে কোন দেশের এমন আহাজারি বিশ্বে বিরল। ভারতের কতিপয় গণমাধ্যম বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতনের বানোয়াট গল্প প্রচার ও প্রপাগান্ডা চালিয়ে সাম্প্রদায়িক উস্কানি দিয়ে চলেছে। ভারতীয় সাম্প্রতিক শাসক গোষ্ঠী ও হাসিনার যৌথ ইন্ধনে ভারতের কিছু উগ্র হিন্দুত্ববাদী গণমাধ্যম এবং অপকর্মে লিপ্ত হয়েছে। বিএনপির এই মুখপাত্র বলেন, ভারত সকল বাংলাদেশী স্বার্থে কথা না বলে সবসময় শুধুমাত্র একটি সম্প্রদায়ের স্বার্থে রাজনৈতিক উদ্দেশ্যে প্রণীত ভাবে কথা বলে। ভারতের এই আচরণ ভারতকে সর্বজনীন না করে একটি নির্দিষ্ট সম্প্রদায়ের পক্ষাবলম্বী করেছে। ভারতের এসব আচরণ এদেশের সাধারণ মানুষ মেনে নেয়নি। এদেশের মানুষ কঠিন সময়েও ধৈর্যের পরীক্ষা দিতে জানে। প্রতিরোধের দুর্ভাগ্যে দেওয়ালেরও প্রতিষ্ঠান করে তুলছে পারে। এদেশের হিন্দুদেরও বৃহদাংশ ভারতের এই নীতি সমর্থন করে না। আজ এই বাস্তবতা ভারতকে বুঝতে হবে, আশুয়ার শক্তির কখনো জয় হতে পারে না। রিজভী আরো বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের কেউ কেউ তাদের বক্তব্য বিবৃতি আওয়ামী লীগ নিষিদ্ধ করতে বিএনপি প্রতিবন্ধক বলে প্রচার করেছেন, যা সঠিক নয়। আওয়ামী লীগ নিষিদ্ধ না করার সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার সরকারের। বিএনপির উপর দায় চাপানো দুঃখজনক। পতিত আওয়ামী লীগ সরকার যখন জামায়াত নিষিদ্ধ করেছিল তখন আমরা প্রতিবাদ করেছি। আমরা আশা করব অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে প্রধান উপদেষ্টা সহ অন্যান্য উপদেষ্টাদের এমন কোনো বক্তব্য দেওয়া উচিত হবে না যাতে গণতান্ত্রিক শক্তি দুর্বল হয়ে বা আমাদের ঐক্যে ফাটল ধরে। গ্রেনেড হামলা মামলায় হাইকোর্টের রায় ন্যায় বিচারের প্রতিফলন বলছে বিএনপি। 21 আগস্ট গ্রেনেড হামলা মামলায় হাইকোর্টের রায়ে সন্তুষ্টি প্রকাশ করেছে বিএনপি। এই রায়ের মাধ্যমে ন্যায় বিচারের প্রতিফলন হয়েছে বলে মনে করে দলটি। তিনি বলেন, 21 আগস্ট গ্রেনেড হামলা মামলায় হাইকোর্টের রায় ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়েছে। আওয়ামী লীগ আমলে এই মামলায় ন্যায় বিচার হয়নি। তার বড় প্রমাণ হচ্ছে আওয়ামী লীগ একজন লোক কাহার কাকন্দকে যেদিন নিয়ে এসে তদন্তকারী নিয়োগ করলো সেদিনই বোঝা গেছে সরকারের একটি অশুভ মনোভাব রয়েছে। তিনি আরো বলেন, আওয়ামী লীগ রাষ্ট্রশক্তিকে ব্যবহার করে জোর করে তারেক রহমান সহ বিএনপি অন্যান্য নেতাদের সাজা দেবে, শাস্তি দেবে। এটাই ছিল তাদের উদ্দেশ্য। আমি বলবো, আজকে ন্যায় বিচার হয়েছে, হাইকোর্ট যথাযথ বিচার করেছে। আমাদের দীর্ঘদিন ন্যায় বিচারের জন্য যে সংগ্রাম করেছি তার কিছুটা হলেও আজ প্রতিফলন হয়েছে বলেও উল্লেখ করেন রিজভী। অন্তর্বর্তী সরকারের কাছে বিচার চাইলেন ছাত্রলীগের সাবেক সেক্রেটারি। অন্তর্বর্তী সরকারের কাছে বিচার চেয়েছেন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও ডাকসু জিএস গোলাম রাব্বানী। গোলাম রাব্বানী লেখেন, রাজনৈতিক পথ চলার প্রারম্ভ হতে বঙ্গবন্ধুর আদর্শ ধারণ করে দলমত নির্বিশেষে যে কোনো ন্যায়সঙ্গত দাবির প্রতি সংহতি সমর্থন জ্ঞাপন এবং দুর্নীতি অনিয়মের বিরুদ্ধে সাধ্যমতো প্রতিবাদ জানিয়েছে। কর্মে আচরণে দলের সুনাম ও জনস্বার্থ বৃদ্ধির চেষ্টা করেছে। নিজ দলের কাছেও ন্যায় বিচার পাননি জানিয়ে তিনি বলেন যে, দলের জন্য লালিত আদর্শের জন্য জীবনে যৌবনের শ্রেষ্ঠ সময়টিকে উজাড় করে দিয়েছি। কত শত ঝুঁকি নিয়েছি। সেই দলের কাছ থেকে চরম অন্যায় আচরণের শিকার হওয়া, বারংবার আত্মচিৎকার করেও প্রাপ্য ন্যায় বিচার না পাওয়ার হতাশা কষ্ট যে কতটা তীব্রতা কেবল অন্যায় ভুক্তভোগী অনুধাবন করতে পারে। জাবির সাবেক ভিসি ফারজানাকে বিষয়ে রাব্বানী লেখে, নিজেরও পরিবারের দুর্নীতি ও অনিয়ম আড়াল করতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রমাণিত মহাদুর্নীতিবাজ সাবেক ভিসি ফারজানা ম্যাডামের তথ্য প্রমাণবিহীন মন করা মৌখিক অভিযোগ ও কতিপয় স্বার্থান্বেষণের ষড়যন্ত্রে পরিকল্পিত মিডিয়া ট্রায়ালের আনিত অভিযোগের বিপরীতে আত্মপক্ষ সমর্থনের ন্যূনতম সুযোগ না পেয়ে নির্ধারিত সময় আগেই দায়িত্ব থেকে পদত্যাগ করতে হয়েছে। যে পদত্যাগপত্র আপার নাম ব্যবহার করে ছলনার আশ্রয়ে মিথ্যাচার করে নেওয়া। তিনি আরো বলেন, এখন আওয়ামী লীগ ক্ষমতায় নাই, তাই
প্রভাবমুক্ত সুষ্ঠু তদন্তের মাধ্যমে আমাদের দায়মুক্তি ও দুর্নীতিবাজ ফারজানাকে বিচারের আওতায় আনার জোর দাবি জানাচ্ছি, যার বিরুদ্ধে 66 কোটি টাকা অডিট আপত্তি, উন্নয়ন কাজে 29 কোটি টাকা কমিশন নেওয়া সহ শত সহস্র অনিয়ম দুর্নীতির তথ্য প্রমাণ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রশাসন সহ ছাত্র শিক্ষক সবার কাছে রয়েছে। পোস্টে গেলাম রাব্বানী সরকারকে কিছু চ্যালেঞ্জ নিয়ে লেখেন, উদ্ভট প্রতিকূল পরিস্থিতিতে বর্তমান দায়িত্বশীলদের নিরপেক্ষ যাচাইয়ের পূর্ণ সুযোগ রয়েছে বলে আমি ভাবে চ্যালেঞ্জ করে বলছি। দল ক্ষমতায় থাকার সুদীর্ঘ সময় আজ অব্দি বাংলাদেশের কোনো মন্ত্রণালয়, সরকারি বেসরকারি কোনো দপ্তর থেকে 1 টাকার কোনো কাজের টেন্ডার বা আর্থিক সুবিধা সংশ্লিষ্ট কোনো তদবির করি নাই। সাবেক বর্তমান কোনো এমপি, মন্ত্রী, আমলা বা অন্য কেউ বলতে পারবে না গোলাম রাব্বানী তাদের কাছ থেকে এখনো কোনো কাজ বা আর্থিক সুবিধা নিয়েছে। তিনি লিখেছেন, ছাত্রলীগের নেতৃত্ব থাকাকালীন কেন্দ্রীয় কমিটি বা গঠন সংগঠন ইউনিটের কমিটিতে কারো থেকে পদের বিনিময়ে 1 কাপ চাও খায়নি ইনশাআল্লাহ। বিভিন্ন কমিটি ও পদের ক্ষেত্রে এমপি, মন্ত্রী, নেতা, ব্যবসায়ীদের অনেক লোভনীয় অফার পেয়েও বিনিময়ের সাথে তা ফিরিয়ে দিয়েছি। আমার নিজস্ব কোনো সম্পদ, ফ্ল্যাট নাই। সুযোগ থাকার পরে অন্যদের অনুসরণ করে কোনোদিন সরকারি ফ্ল্যাটের জন্য আবেদন পর্যন্ত করি নাই। উপার্জনের বিকল্প মাধ্যম না থাকায় ছাত্রলীগের শীর্ষ পদে থেকেও বেসরকারি চাকরি করে গত জুলাই থেকে বেতন বন্ধ, জীবিকা নির্বাহ এবং নিজের হালাল উপার্জনের অর্থ দলমত নির্বিশেষে অসহায় মানুষের জন্য কাজ করা, এমনকি অর্থভাবে নিজের বিয়ের অনুষ্ঠানটা পর্যন্ত করতে না পারা আমাকে নিজ দলের দুর্নীতিবাজদের মিথ্যা ষড়যন্ত্র দুর্নীতিবাজ তকমা পেতে হয়েছে। হাই সেলুকাস। তিনি বলেন, সঙ্গত কারণেই সংক্ষুব্ধ ভুক্তভোগী হিসেবে সুষ্ঠু তদন্ত সাপেক্ষ আমার সাথে হওয়া অন্যায়ের প্রতিকার তথা ন্যায় বিচার চাই। দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। নিউজটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন, কমেন্টে আপনার মূল্যবান মতামত জানান। সবসময় আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন। ধন্যবাদ।